আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব, গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মেয়ে আমার পছন্দ হয়েছে। কণ্ঠটা খুব চেনা লাগছে। মাথা তুলে তাকিয়ে মেঘ অবাক হয়ে যায়। কাব্য, যাকে 3 বছর আগে ছেড়ে এসেছে, যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বলে কাব্যকে ছেড়ে আসে মেঘ। আজ কাব্য তার সামনে বিয়ের পাত্র হয়ে বসে আছে। কাব্য একভাবে তাকিয়ে আছে, কিন্তু কাব্য এই অবস্থানে এলো কিভাবে? খুব দরিদ্র পরিবার থেকে অবস্থায় কিভাবে? মেঘ একভাবে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের একটা দিন ঠিক করি। আজই বিয়া? এই কথা শুনে সবাই তো অবাক। হাজি, কিন্তু কেন? দেখুন, আমি নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করব, তাই এরপর আমি ছুটি পাবো না, তাই বলছি আজই, যদি আপনাদের আপত্তি না থাকে। কাব্যের বাবা আর মেঘের বাবা দুজন খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তাই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। মেঘ অবাক হয়ে বসে থাকে। সন্ধ্যার মধ্যে বিয়ের কাজ শেষ করে মেঘকে নিয়ে আসা হয়। রাত 11টা বাজে। বাসার ঘরে বসে আছে মেঘ। কিছুক্ষণ পর কাব্য রুমে এসে দরজা লাগিয়ে দেয়। কাব্য এসে মেঘের কাছে বসে। বাহ, আজও তুমি ঠিক আগের মতো সুন্দরী। কাব্য, তুমি কিভাবে, মানে? পরিবারের শেষ সম্বল দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, যা হঠাৎই দাঁড়িয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়েছে। শুনে খুশি হলাম। দেখলে আমার ভাগ্য আমাদের এক করেই দিল। সেটাই। যা বলছিলাম, আজও তুমি আগের মতো সুন্দরী আছো। আর আর কি? আজও তুমি ভালোবাসার যোগ্য নও। মানে? কিছু না। আজও ভালোবাসো না। তাহলে বিয়ে? কাব্য হেসে উঠে দাঁড়ায়। মেঘ, তুমি যখন ছেড়ে গিয়েছিলে, একবারও ভেবেছো আমার কি হবে? আমার চলার পথ হয়তো কঠিন ছিল, কিন্তু কখনো তোমাকে বুঝতে দেইনি। আর কি বলেছিলে ভবিষ্যতে? মেঘ, তুমি কখনো এটা জিজ্ঞেস করতে আমি খেয়েছি কিনা, চাকরি পেয়েছো কিনা, আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে? আমাকে ভুলে যাও এসব বলতে। একটা বেকার ছেলের কাছে এই কথাগুলো কতটা কষ্টকর বুঝো? আর বিয়ে, মেঘ এইবার বুঝবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আর হ্যাঁ, তুমি ডিভোর্স দিতে পারবে না কেন জানো? আলহামদুলিল্লাহ, যখন আমার ব্যবসা উচ্চতায় ছিল, তখন তোমার বাবা একটা বড় পরিমাণ লোন নেয় আমার বাবার থেকে। আর মেঘ, তিনি যে কাগজে সই করেছেন, সেটা আমার দেয়া, যাতে মাসিক সুদ 50% আছে। মানে বুঝো, এই 2 বছরে তার পরিমাণ কত হবে? বাদ দাও, তোমার বোনেরও তো বিয়ের কথা চলছে, তাই না? হ্যাঁ, আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে পাকা কথা শেষ। আচ্ছা, কেমন হবে যদি বিয়েটা ভেঙে যায়? আর সবাই যখন জানবে বিয়েটা ভেঙে গেছে মেয়ের বড় বোনের জন্য, কেমন হবে মেঘ? ইস, তোর আমার কথা মতো চলা ছাড়া কোন উপায় নেই তোমার। বলেই কাব্য পাশে বসে। মেঘের চোখ ছলছল করছে। এতটা ঘৃণা কাব্যের মনে জমে আছে তার প্রতি। মেঘের দিকে তাকিয়ে কাব্য চোখ নামিয়ে ফেলে। নামো। কি? বিছানা থেকে নামো। কেন? তোমার সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব। যাও, ফ্লোরে ঘুমাও। কাব্য, নামো। ধমককে কেঁদেই দেয় মেঘ। কাব্য বিরক্ত হয়ে একটা কাঁথার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে। তারপরে সে মেঘের হাত ধরে টান দিয়ে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে দেয়। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিছানায় শুয়ে পড়ে। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিরক্ত হয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। মেঘ বুঝতেই পারছে না কাব্য এসব কেন করছে। মেঘ শুয়ে পড়ে। কান্না থামছেই না। বালিশে মুখ চেপে কান্না করছে মেঘ। হঠাৎ কাব্য উঠে বসে বলে, এসব নাটক বন্ধ করে আমাকে ঘুমাতে দিন। ধমক খেয়ে মেঘ চুপসে যায়। কাব্য শুয়ে পড়ে। কাব্য আবার উঠে বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে চেয়ারে বসে মাথা নামে ঘুমানোর চেষ্টা করছে। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে। এই ছেলে কাব্য না। কাব্য এমন ছিল না। মেঘকে কষ্ট দিতে পারে না কাব্য। ভাবতে ভাবতে মুখ ঘুমিয়ে পড়ে। সকালে পানির ঝাপটায় মেঘের ঘুম ভেঙে যায়। কাব্য দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। আর কত ঘুমাবেন, উঠুন। মেঘ কিছু না বলে বেরিয়ে যায়। কাব্য রেডি হয়ে বেরিয়ে যায় রুম থেকে। মেঘ এরই মধ্যে নাস্তা বানিয়ে টেবিলে দেয়। কাব্য না খেয়ে বের হবে তখনই, কাব্য, নাস্তা খেয়ে যা। না মা, ওটা খাবার যোগ্য না। ওই নাস্তার কোনো ভবিষ্যৎ নেই। বলেই কাব্য বেরিয়ে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে।
তার মনে হচ্ছে সারা জীবন এই অত্যাচার সহ্য করেই থাকতে হবে, কিন্তু আব্বুকে শুধু প্রতিশোধের জন্যই তাকে বিয়ে করেছে। রান্নার দিকে তাকে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। অপলক দৃষ্টি যেন খুঁজে যাচ্ছে তার আপন বস্তু। চোখ ছলছল করছে এখনো, তবে তা চাপা দিয়ে আছে মেঘ। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আটকে উঠে মেঘ। ঘুরে তাকিয়ে দেখে কাব্যের মা দাঁড়িয়ে আছে। জি মা, কিছু লাগবে? তুমি ঠিক আছো মা? হ্যাঁ মা, কেন? কিছু হয়েছে? না মা, আসলে মায়ের জন্য মন খারাপ হচ্ছে। এই তো মা। মাকে দেখেই মেঘ ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মেয়েকে কাছে পেয়ে মাও শক্ত করে জড়িয়ে ধরে। মেঘের খুব কাঁদতে ইচ্ছে করছিল, এখন আর নিজেকে ধরে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরেই কেঁদে উঠে মেঘ। মেঘের কান্না দেখে মা অবাক হয়ে যায়। মেঘ তো এত সহজে কাঁদে না। মেঘকে শান্ত করে রুমে নিয়ে যায় তিনি। কিরে, তুই আজ এমন ভাবে কাঁদছিস কেন? না মা, তোমাদের কথা মনে পড়ছিল, তাই আর কি। একদিনেই? না মানে, সবকিছু ঠিক আছে তো মেঘ? হ্যাঁ মা। মার কিছু বলার আগেই রান্নার জলে বেরিয়ে যায় মেঘ। ওদিকে অফিসে কাব্য চুপচাপ কাজ করছে। হঠাৎ রুমে কলিগ আসে। কাব্য, ওই কাজটা করে দিও তো। আচ্ছা। কাব্য, তোমার ব্যবসা আছে, তাও এখানে। ব্যবসা হচ্ছে পরিবারের জন্য, আর জবটা আমার জন্য। আমার নিজেরও কিছু স্বপ্ন আছে। তা বিয়ের পরে অফিসে যে? এটা আপনার ব্যবসা না? ওকে। কলিগ চলে যায়, কাব্য আবার কাজে মন দেয়। বিকেলে কাজ শেষ করে কাব্য বের হয়। বাইকে উঠেই খেয়াল করে রাস্তার ওই পাশে একটা ফুলের দোকান। কাব্য বাইক থেকে নেমে দোকানটার সামনে দাঁড়ায়। রনির গন্ধার একটা গুচ্ছ কিনে নেয়। বাইকের কাছে গিয়ে থমকে দাঁড়ায় কাব্য। ফুল? কার জন্য? ওই মেয়ের জন্য? এত সহজে? না, আগে নিজের কাজের ফল ভোগ করবে। ফুলের গুচ্ছটা ফেলে দেয় রাস্তায়, তারপর বাইকে উঠে ছুটে যায় কাব্য। দরজায় নখ দিতেই মেঘ হাসি মুখে বলে, এসে পড়েছেন? আজ দিন কেমন কাটলো? কি? আচ্ছা, রুমে চলো, ফ্রেশ হবে, তারপর দ্রুত বের হয়ে আসো, আব্বু আম্মু এসেছে। ও, এই জন্যই নাটক? কাব্য কিছুক্ষণ পর চুপ থেকে তারপর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিন, এটা পরে নিন। কি নাটক? কাব্য খেয়াল করে দরজা খোলা। কাব্য গিয়ে দরজা আটকে দেয় আর মেঘের হাত ধরে টান দিয়ে বারান্দায় নিয়ে যায়। কি নাটক শুরু করলে এসব? দেখো, আব্বু আম্মু আসছে, আর আমি চাই না তোমার আমার ব্যাপারটা ওনারা জানুক। ওনাদের কষ্ট দিতে চাই না। সেটা আমার জানার ব্যাপার না। এই অনুরোধটা রাখো। ঠিক আছে। কাব্য পাঞ্জাবি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে আসে। সামনের রুমে বসে আছে কাব্য। হাসতেই মেঘের বাবা তাকে জড়িয়ে ধরে। কেমন আছো বাবা? জি ভালো, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো। আমার মেয়ের ভাগ্য ভালো, তোমাকে পেয়েছি। কাব্য কিছু বলল না। তুষার, এদিকে আয়। মায়ের ডাক শুনে রান্না করে যায় কাব্য। হ্যাঁ মা, বলো। ওনারা বলছে পরশু ম্যাককে নিয়ে ওনাদের বাসা থেকে একটু ঘুরে আসতে। কিন্তু মা, আমার সময় হবে না। আমি যেতে বলছি, যা। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। তুইও যাবি? কাব্য কিছু বলল না। সে রাতে খাবার শেষ করে মেঘের বাবা মা ফিরে যায়। মেঘ রুমে গিয়ে ফ্লোরে বিছানা বানাতে থাকে, তারপর শুয়ে পড়ে। হঠাৎ তার গায়ে পানির ঝাপটা লাগে। লাফিয়ে উঠে দেখে কাব্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার বিছানার এক অংশ ভিজে গেছে। ইস, ভুলে পানি পড়ে গেল। তুমি এক কাজ করো, সোফায় ঘুমিয়ে পড়ো আজ। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে অবুঝের মতো। কাব্য তাকে কেন এভাবে টর্চার করছে। গুটি গুটি পায়ে সোফার দিকে গিয়ে শুয়ে পড়ে মেঘ। ক্লান্তির পর শুয়ে ঘুমিয়ে পড়ে মেঘ। কাব্য মেঘের দিকে মুখ করে শুয়ে পড়ে। মেঘের মুখের দিকে তাকিয়ে মনের ভেতরটা কেমন একটা করে উঠে। নিজেকে সামনে রাখাটা কষ্টের। মাঝে মানুষের মানুষটার প্রতি ঘৃণা জন্মে তা অনেক ভয়ানক হয়ে ওঠে। মেঘের দিকে তাকিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে কাব্য। সকালে মেঘের চিৎকারে ঘুম ভেঙে যায় কাব্যের। আটকে উঠে দাঁড়ায় কাব্য। কি হলো মেঘের? কাব্য দ্রুত উঠে বেরিয়ে দেখে মেঘ সোফার উপর উঠে দাঁড়িয়ে আছে, আর ফ্লোরে একটা তেলাপোকা। এই জন্য এত চিৎকার। কাব্য বিরক্তি হয়ে ফিরে যেতে চাইলে মেঘের এই অবস্থা দেখে এগিয়ে গিয়ে তেলাপোকাটা সরিয়ে দেয়। মেঘ যেন হাফ ছেড়ে বাঁচে, কিন্তু তখনই ঘটল বিপত্তি। শাড়িতে পা পিছিয়ে মেঘ পড়ে যায়, আর পড়বে তো পড়বে সিরিয়ালের মতো কাব্যের কোলেই পড়ে।
কাব্য বোকার মতো তাকিয়ে আছে। মেঘ দ্রুত নিজেকে সামলে উঠে দাঁড়ায়। কাব্য দ্রুত রুমে চলে যায়, রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে ঢুকেই কেবিন গিয়ে দেখে টেবিলের উপর সাদা গোলাপের একটা গুচ্ছ রাখা। কাব্য অবাক হয়ে চেয়ারে বসে ফুলগুলো হাতে নেয়। এই ফুল। জাবেদ, তার কলিগ এগিয়ে আসে। কাব্য, এই ফুল। আমি রেখেছি। গলার শব্দ শুনে দরজার দিকে তাকাই, দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরে নিশি। নিশি বসের মেয়ে, বলতে গেলে কলেজ থেকে আমাকে চেনে। আমার সাথে কথা হয় অফিসে আসার পরই। অল্প সময়েই আমাকে ভালোবেসে ফেলে, সব কাজে সাহায্য করে। আমার হঠাৎ বিয়ের কথা শুনে অনেক কেঁদেছিল, কিন্তু জাবেদের থেকে জানতে পারে আমার বউয়ের প্রতি কোনো আগ্রহ নেই, আর হয়তো খুব জলদি ডিভোর্স হয়ে যাবে। নিশি, তুমি কেন দিতে পারি না? পারো। যাবে একটু বাইরে যাবে? হ্যাঁ। জাবেদ চলে যায়। কাব্য, আমি জানি বিয়েটা তুমি ইচ্ছাই করোনি, ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। কাব্য উত্তর না দিয়ে কাজে মন দেয়। এদিকে বাসায় বিছানা গোছানোর সময় কাব্যের ডায়েরিটা খুঁজে পায় মেঘ। হাতে নেয় সেটা, খুলে পড়বে তখনই ভেতর থেকে বেরিয়ে ফ্লোরে পড়ে দুটো ছবি। ছবি তুলে নিয়ে দেখে কাব্যের পাশে একটা মেয়ে। মেঘ বুঝতে পারে কাব্য এখন অন্য কাউকে ভালোবাসে, আর এই বিয়ে তাকে কষ্ট দিতে। কান্না আসছে খুব। ডায়েরিটা পড়া হয় নাই, আর সব আগের মতো রেখে দ্রুত বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে কাঁদতে থাকে মেঘ। কাব্য তাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে, এই জন্য নাকি কাব্য অন্য কারো বলে বুঝতে পারছে না মেঘ। হয়তো কাব্যকে এখনো সে ভালোবাসে, নাকি আজই কাব্যের প্রতি ভালোবাসা আসছে। প্রশ্নগুলো সূর্যের মতো আঘাত করছে মনে। বিকেলে কাজ শেষ করে কাব্য বাসায় ফিরবে, তখনই বাইকে উঠে বসে নিশি। চলো। চলো মানে? আজ তোমার বাসায় ডিনার করব, আন্টিকে বলেছি দুপুরেই। বাহ, ভালো তো। কাব্য কিছু না বলে বাইক স্টার্ট দেয়। বারান্দায় দাঁড়িয়ে মেঘ রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলো কাব্য একটা মেয়েকে নিয়ে ফিরছে। মেয়ে? মেঘ দ্রুত রুম থেকে বের হয়ে দরজায় টোকা দিতেই দরজা খুলে মেঘ। কাব্য, এই মেয়েটা। ভেতরে চলো। কাব্য নিশিকে নিয়ে ভেতরে যায়, যেন মেঘকে সে দেখেইনি। আরে নিশি, এসে পড়েছো? জি আন্টি, আর আজকে রান্না কিন্তু আমি করব। সে কি, কেন? নতুন রান্না শিখেছি, তাই আপনাদেরই আগে খাওয়াবো। পাগল মেয়ে একটা। আপনি রুমে গিয়ে আরাম করুন, রান্নাঘর আমি দেখছি। মা হেসে চলে যায়। নিশি আগেও এমন করেছে আমার মন পেতে। এই তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমার সাহায্য লাগবে। কাব্য মেঘের দিকে আর চোখে তাকায়। জ্বলে পুড়ে যাচ্ছে মেঘের ভেতরটা। হ্যাঁ, সাহায্য করব। আসছি, তুমি যাও। কাব্য চলে যেতেই ঋষু কিছুক্ষণের জন্য মেঘের দিকে তাকিয়ে তারপর রান্নাঘরে চলে যায়। মেঘ দ্রুত রুমে চলে যায়। কাব্য টাওয়েল নিয়ে ফ্রেশ হতে যাবে, তখনই মেঘ তার হাত টান দিয়ে সামনে আনে। এসব কি? কে এই মেয়ে? আর ও? তাতে তোমার কি? আর ও নিশি খুব ভালো মেয়ে, আমার জন্য পাগল। আমি ওকে বিয়ে করব। তাহলে আমার জীবন নিয়ে এইভাবে খেলছো কেন? এত সহজে ভুলে গেলে? যাই হোক, সরো। কাব্য মেঘকে সরিয়ে চলে যায়। মেঘ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। বাথরুমের দরজার ফাঁক দিয়ে কাব্য একবার মেঘের দিকে তাকায়, তারপর দরজা লাগিয়ে দেয়। ফ্রেশ হয়ে কাব্য রান্নাঘরে চলে আসে। নিশি রান্না করছে, কাব্যকে তাকে সাহায্য করতে থাকে। মেঘ সোফায় বসে ওসব দেখছে, গা যেন যেন জ্বলে যাচ্ছে। সাবেকে ভালো না বাসলেও কি অন্য মেয়েকে তার পাশে দেখা যায় না? মেঘ কিছুতে স্থির থাকতে পারছে না। কয়েকবার পানি খাবার ছলে রান্না করে যায়। কাব্য খুব ভালোভাবে নিশির সাথে কথা বলছে, কিন্তু তার সাথে খুব রুড ভাবে বলে। মেঘ আবার এসে সোফায় বসে হাত দুটো কচলাতে শুরু করে। ইচ্ছে করছে কাব্য নিশি দুজনকেই মেরে ফেলতে গলা চেপে। এদিকে খাবার তৈরি, সবাই খেতে বসে। মেঘ এখনো রাগে গজগজ করছে। নিশার কাব্য পাশাপাশি বসেছে। মেঘ কাব্যকে ঘৃণা করলে এসব সহ্য হচ্ছে না তার। নিশি সবাইকে খাবার বেড়ে দেয়, কিন্তু মেঘের তরকারি কাব্য আলাদা ভাবে দেয়। সবাই খাওয়া শুরু করে। মেঘ খাবার মুখে নিয়ে চমকে ওঠে। প্রচন্ড ঝাল, মুখ পুড়ে যাচ্ছে। খাবার ফেলে দিতে গেলেই চোখ পড়ে কাব্যের উপর। কাব্য ইশারা খেতে বলছে, যেন ইশারা বলছে আপনি খেতে বাধ্য। প্রচন্ড কষ্ট হচ্ছে খেতে, তাও খাচ্ছে মেঘ। সারা মুখ লাল হয়ে গেছে, ঘামছে অনেক। খাবার শেষ করে মেঘ দ্রুত রুমে চলে যায়। প্রচন্ড ঝাল, অনেক পানি খেয়েও ঝাল কমছে না। হঠাৎ খেয়াল করে টেবিলের উপর দই রাখা। মেঘ দ্রুত সেখান থেকে দই খেয়ে নেয়।
ঝাল কমতে থাকে। এখন একটু ভালো লাগছে। কাব্য এত খারাপ, এত পাষাণ, এত কষ্ট দিচ্ছে তাকে ভেবে ডুকরে কেঁদে ওঠে মেঘ। হঠাৎ মেঘের একটা প্রশ্ন জাগে মনে। এই দইয়ের বাটি এখানে কে রাখলো? মেঘ কিছুক্ষণ চুপ হয়ে থাকে। এরপরে শুনতে পায় বাইরে কারো ফিস করে কথার শব্দ। মেঘ ধীরে ধীরে দরজার কাছে কান পাতে শুনতে পায় কাব্যর গলা। 3 মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, চিন্তা করো না, তারপর তুমি দেখে নিও। সত্যি তো? মেঘ বুঝতে পারে কি বলছে তারা। এতই বিছানায় এসে বসে মেঘ ভাবতে থাকে, 3 মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে, তারপর কাব্য নিশিকে বিয়ে করবে। এই ব্যাপারে হয়তো কথা বলছে ওরা। তুমি শিওর 3 মাসে এই প্রজেক্ট শেষ হবে? দেখো যে গতিতে কাজ চলছে, 3 মাসে শেষ হবারই কথা। আর না হলে আমি দেখবো, আর যদি হয় তো তুমি দেখে নিবা। আচ্ছা, এবার আমি ঘুমাতে চাই। বলে নিশি চলে যায়। আজ নিশি এখানেই থাকবে। কাব্য রুমে ঢুকতেই মেঘ আটকে উঠে চোখ মুছে ফ্লোরে নেমে বসে। কাব্য মেঘের দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কাল তো মেঘকে বাড়ি নিয়ে যেতে হবে। পরের দিন সকালে কাব্য আর মেঘ বের হয়। ঘন্টাখানেকের মধ্যেই মেঘের বাড়ির সামনে পৌঁছে যায়। কিন্তু মেঘকে নামে কাব্য মেঘকে জানিয়ে দেয় সে তার বাড়ি যাবে না, রাতে এসে নিয়ে যাবে তাকে। বলে কাব্য চলে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। বাসায় ঢুকতে অনেক প্রশ্ন করা হয় তাকে। একা কেন, জামাই কই, কি হয়েছে, সব ঠিক আছে কিনা। মেঘ হাসি মুখে সব সামলে নেয়। রয়ে গিয়ে চোখ ভিজে যায়। ফ্রেশ হয়ে সবার মাঝে যায় মেঘ। আপন মানুষদের মাঝে এসে সময় পেরিয়ে যায়। রাত 10টা, এখনো কাব্য আসেনি। মেঘ বারান্দায় গিয়ে দাঁড়ায় আর রাস্তার দিকে তাকিয়ে আছে কাব্য আসে কিনা। হঠাৎ দেখে কাব্য সে দাঁড়ায় বাড়ির সামনে। মেঘ দ্রুত রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। কাব্য মেঘকে নিয়ে ফিরে আসে বাসায়। বাসায় ফিরে কাব্য ঘুমিয়ে পড়ে। মেঘ ফ্লোরে শুয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে। রাত পেরিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে কাব্য নেই। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে কাব্য আর নিশি নাস্তা বানাচ্ছে। কাব্য আর নিশি নাস্তা বানিয়ে নিয়ে আসে। আজ কাব্য নাস্তা করে। নাস্তা করে নিশি আর কাব্য বেরিয়ে যায় অফিসের জন্য। মেঘ জানলা দিয়ে তাকিয়ে থাকে। অফিসে পৌঁছে কাব্য কাজে মন দেয়। হঠাৎ মনে পড়ে সকালের কথা। নাস্তা করার সময় খেয়াল করে মেঘ খায়। ফোনটা বের করে মাকে কল দেয়, জানিয়ে দেয় মেঘ খায়নি। তারপর আবার কাজে মন দেয়। এদিকে মেঘকে মা নাস্তা খাইয়ে দেয়। নাস্তার পর মেঘ বারান্দায় দাঁড়িয়ে আছে আনমনা হয়ে। কিছুই ভালো লাগছে না। জীবনটা কেমন যেন হয়ে গেল। কাব্য এতটা বদলে গেল। রাতভর গল্প, সারাদিন তার আবদার পূরণ করা। কাব্য আজ তাকে প্রতি পদে কষ্ট দিচ্ছে। কিন্তু কেন? অবশ্য তার ভুল আছে, যার জন্য কারোর মন পিছিয়ে গেছে। তখন একটু বেশি সেলফিশ হয়ে গিয়েছিল সে। হয়তো কাব্যকে বুঝে উঠতে পারেনি। আচ্ছা, ভালোবাসা এমন কেন যখন জীবনে আসে আমরা তা বুঝি না, আর চলে গেলে তার জন্য কাঁদি কেন? ভাবতে ভাবতে মেঘের সময় কেটে যাচ্ছে। এদিকে অফিসের সময় প্রায় শেষ। আজ জলদি বাড়ি ফিরবে। বাইকে উঠতেই চোখে পড়ে রজনীগন্ধার গুচ্ছ। ইস, কাব্য আবারও কিনে নেয়। এবার ফেলবে না। মেঘ রুমে বসে কাপড় ভাঁজ করছে, তখনই দরজায় টোকা পড়ে। মেঘকে দরজা খুলতে দেখে কাব্য হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ অবাক হয়ে যায়। কাব্যের হাতে ফুল দেখে মানে বোঝা গেল। কাব্য একটু অপ্রস্তুত হয়ে যায়। ফুলগুলো রুমে রাখো। ফুলগুলো হাতে নেয়। মেঘ রীতিমতো কাঁপছে, কিন্তু হঠাৎ খেয়াল করে রজনীগন্ধা। এগুলো আমার প্রিয় ফুল। কাব্যের আজও মনে আছে, সে আমাকে আজও ভালোবাসে। কাব্য মেঘকে এড়িয়ে রুমে চলে যায়। মেঘের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু হঠাৎ মনে পড়ে সেই ছবির কথা। আবার মন খারাপ হয়ে যায়। হঠাৎ করে মেঘ, কাব্য মেঘকে নাম ধরে ডাকতে মেঘের শরীর কেঁপে ওঠে। মনটা কেমন যেন করে উঠে। দৌড়ে রুমে চলে আসে আর দরজা দিয়ে রুমে ঢুকেই হা হয়ে যায়। রুমে ঢুকে দেখে কাব্য তার শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর শাড়ি মাঝ বরাবর ছেঁড়া। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে, আর কাব্য চুপ করে তাকিয়ে আছে। তোমাকে কে বলেছে আমার জামা কাপড়ের সাথে শাড়ি রাখতে? এখন টান দিতে গিয়ে কিসে যেন লেগে ছিঁড়ে গেছে। মেঘ কিছু বলল না। মেঘ ভাবছে কাব্য ইচ্ছে করে শাড়ি ছিঁড়ে ফেলেছে, কিন্তু না, তাড়াহুড়ো করে জামা বের করতে গিয়ে এমনটা হয়েছে। মেঘ কিছু না বলে চলে যায়। কাব্য আর কিছু বলল না। রাতে মেঘ আর কাব্যের খুব কাছে আসেনি, দূরে দূরেই ছিল। পরের দিন সকালে কাব্য উঠে পছন্দের সাদা শার্টটা বের করে, কিন্তু পরেই মন খারাপ হয়ে যায়। একটা বোতাম ছেঁড়া।
এখন এত সময় নেই যে ঠিক করবে। আবার শার্টটা খুলে বিছানায় ফেলে অন্যটা পরে বেরিয়ে যায়। মেঘ রান্নাঘরে গুনগুন করে গান গাইছে আর রান্না করছে। মন ভালো তা না, তবে মন ভালো রাখার চেষ্টায়। কাব্য বেরিয়ে যায়, এটা দেখেও মেঘ কিছু বলল না। অফিসে এসে কেন জানি খারাপ লাগছে। কাল শাড়িটা ছেঁড়ার পর মেঘ কেমন যেন চুপ করেছিল। ধুর, তাতে আমার কি? আমি তো এটাই চাই মেঘ কষ্ট পাক। বিকেলে কাজ শেষ করে কাব্য বাইক নিয়ে বেরিয়ে যায়, কিন্তু কিছুটা যেতেই দেখলো সামনে নিশি দাঁড়িয়ে আছে। বাইক থামায় কাব্য। নিশি, তুমি ফ্রি আছো? হ্যাঁ, কেন? বাইকে ওঠো। নিশি কিছু না বলে উঠে বসে। কাব্য বাইক টেনে শপিং মলে চলে যায়। শাড়ির দোকানে ঢুকতেই নিশির মন পুলকিত হয়ে যায়। সে ভাবলো তার জন্য কিনবে, কিন্তু কাব্য তেমন কিছু বলছে না। কাব্য নিজেই শাড়ির ধরন ও রং বেছে নিচ্ছে। দুটো শাড়ি কিনে নেয়, যদিও নিশিকে তেমন কিছু বলেনি। তারপর দুজন জুস কর্নারে গিয়ে কিছুক্ষণ বসে চলে যায়। নিজেকে বাসায় নামিয়ে নিশিকে অবাক করে লাল শাড়িটা নিশির হাতে দেয়। তারপর বাইক চালু করে চলছে। নিশি ধন্যবাদও বলতে পারলো না। দরজায় টোকা দিতে দরজায় খোলে মেঘ। মেঘ বেশ ফুলফুলে মেজাজে আছে, মুখে হাসি, তবে এই কারণটা কাব্য বোঝে না। কাব্য রুমে চলে যায়। তারপর মেঘ, ডাক শুনে মেঘ রুমে যায়। মেঘ রুমে যেতে কাব্য ব্যাগ থেকে চালু শাড়িটা বের করে মেঘের দিকে বাড়িয়ে দেয়। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে। এটা সত্যিই কাব্য তো, যে তাকে অত্যাচার করতে বিয়ে করেছে, সে আজ শাড়ি দিচ্ছে। মেঘের অবস্থা দেখে কাব্য গলা খাকিয়ে ওঠে। নাও। হ্যাঁ, দাও। মেঘ মনে মনে বেশ খুশি। শাড়িটা নিয়ে বেরিয়ে আসে। এসে শাড়িটা বুকে চেপে ধরে ভাবছে, কাব্য কি আবার আমাকে ভালোবাসতে শুরু করেছে? তাহলে তো ভালোই। আজ এখনই পড়বে সে। মেঘ শাড়ির দিকে তাকিয়ে থাকে। কাব্য ফ্রেশ হয়ে বারান্দায় চেয়ারে বসে মাথা ফেলে চোখ বন্ধ করে থাকে। একটা তন্দ্রা ঘুরে আচ্ছন্ন হয়ে যায় কাব্য। এভাবে রাত 11টা বেজে উঠল। শুনছো? ডাক শুনে আমি মুখ তুলে তাকাই। দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘ। আমার আনা কালো শাড়িটা পরে, খোলা চুল, চোখে কাজল আর লাজুক মুখ। নিজের দিকে তাকিয়ে আছে মেঘ। দেখতে পরীর থেকে কম লাগছে না? কাব্য উঠে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। মেঘের বুকের ভেতর ধড়ফড় শুরু হয়। কাব্য কাছে আসতে মনে হচ্ছে তার দম আটকে যাবে। বলো। খেতে চলো। যাও, আমি যাচ্ছি। মেঘ কাব্যের দিকে তাকায়। যা। কাব্য নিজের ফোনের দিকে তাকিয়ে আছে, তার দিকে কি তাকায়নি। মেঘ মুখ ফুলে কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য মেঘের দিকে তাকায়। মেঘের অবস্থা দেখে ভ্রু কুচকে তাকায় কাব্য। কি? কিছু না। মেঘ দ্রুত রুম থেকে চলে যায়, কিন্তু আবার ফিরে এসে কাব্যের সামনে থাকে। নিন, ধরুন। কাব্যের শার্টটা কাব্যের হাতে ধরিয়ে দেয়। তারপর আবার বেরিয়ে যায়। কাব্য দেখলো শার্টের বোতাম সেলাই হয়ে গেছে। কাব্য হেসে ফোনের দিকে তাকায়। না, ভালোই। মেঘের ছবিটা বেশ ভালোই তোলা হয়েছে। কাব্য রুম থেকে বেরিয়ে আসে। মেঘ রেগে রান্নাঘরে দাঁড়িয়ে কি যে কাজ করছে সে হয়তো নিজেও জানে না, কিন্তু রেগে আছে তা বোঝা যাচ্ছে। কাব্য গিয়ে টেবিলে বসে। মেঘ এসে মার নিজের জন্য খাবার নিয়ে বসে খাওয়া শুরু করে। আমার খাবার? নিয়ে খাও। কাব্য অবাক হয়ে মায়ের দিকে তাকায়। মাও হাসছে। কাব্য আর কি করবে, বেচারা উপহার দিয়েও এই ব্যাপার পাচ্ছে। খাবার নিজেই নিয়ে খাওয়া শুরু করে। খাবার শেষ করে রুমে চলে আসে কাব্য। হঠাৎ পাশেই দেখে মেঘ কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কাব্য হাত বাড়িয়ে নিচে গেলে মেঘ সরিয়ে ফেলে। এটা আমার। তো আমারটা কই? নিজে নিয়ে খাও। তোমার মনে হচ্ছে তুমি। কি? হ্যাঁ, কি? না, কিছু না। মেঘ কফি শেষ করে বেরিয়ে যায় রুম থেকে। কাব্য তাকিয়ে থাকে মেঘের চলে যাওয়ার দিকে। হঠাৎ কাব্যের মাথায় একটা কথা আসে। আচ্ছা, হঠাৎই মেঘের মধ্যে একটা বউ বউ ব্যাপার প্রকাশ পাচ্ছে মনে হচ্ছে। কাব্য হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবছে কথাটা। হঠাৎ কেউ একজন তার কাঁধে হাত রাখে। কাঁধে হাত পড়তেই ঘুরে তাকে কাব্য দেখে মা দাঁড়িয়েছে। কি ভাবছিস? না, কিছু না। দেখ, আমি জানি না তোদের মাঝে কি হয়েছে, কিন্তু মেঘের যে মন খারাপ তা বোঝা যাচ্ছিল। মেয়েটা বারবার হাসার চেষ্টা করেছে আমার সামনে, কিন্তু একা হলেই আনমনা হয়ে যায়। তবে মেয়েটা তোকে ভালোবাসে, না হলে এখন তো একটুতেই বাপের বাড়ি ছোটে অনেকেই। কিন্তু দেখ, তা না করে মেঘ খুনসুটি করছে তোর সাথে। ওকে কষ্ট দিস না। বলেই মা চলে যায়। আমি কথা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে আছি। মেঘ অপরাধ করেছে, তাই শাস্তি তাকে পেতেই হবে। আমি গিয়ে দরজা লাগিয়ে দেই। আজ ওর রুমে আসাই বন্ধ। এসে বিছানায় শুয়ে পড়লো কাব্য। বাইরে
বাজের ঝলক দেখা যাচ্ছে। এই রে, ঝড় হবে নাকি? মেঘ তো আবার বাজ ভয় পায়। ভাবতেই মনে পড়ে 4 বছর আগের কথা। এক সন্ধ্যায় দুজন হেঁটে বাসায় ফিরছিল। হঠাৎ চারপাশ থেকে ঝড় বাতাস শুরু হয়। মেঘ ভয়ে কারো কাব্যের হাত চেপে ধরে, তারপরে তো ঝড় শুরু। একটা রিক্সাও নেই রাস্তায়, তাই রাস্তার পাশে একটা শেডে দাঁড়ায় দুজনে। হঠাৎ বিশাল একটা বাজ পড়ার সাথে সাথে মেঘ কাব্যের বুকে মুখ লুকায়। সে রাতে 2 ঘন্টা মেঘ কাব্যের বুকে ছিল। কথাগুলো মনে করতে কাব্যের মন ভালো হয়েছে, কিন্তু তারপরে মনে পড়ে মেঘের ছেড়ে যাবার কথা। কাব্য কিছু না ভেবে আর ঘুমানোর চেষ্টা করে, আর ঘুমিয়ে পড়ে। হঠাৎ বাজের শব্দ শুনে কাব্যের ঘুম ভেঙে যায়। এত জোরে বাজ পড়লো? মেঘ কোথায়? কাব্য উঠে দাঁড়ায়। রুমে নেই। কিভাবে থাকবে? দরজা বন্ধ। বাইরের রুমে এসে দেখে সেখানেও। তাহলে কোথায় মেঘ? কাব্য চিন্তায় পড়ে যায়। সত্যি কি আবার বাপের বাড়ি? না না, মেঘ তা করতে পারবে না। তাহলে? হঠাৎ কাব্যের মনে একটা লম্বা কথা জেগে উঠে আর দ্রুত বেরিয়েছে। ছাদের দিকে এগোতে দেখতে পায় ছাদের এক কোণে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, গায়ে কাটা দিয়ে উঠছে। এই ঝড়ের মাঝে কে দাঁড়িয়ে আছে? আমি ভয়ে ভয়ে সেদিকে এগোই। এ কি, এ তো মেঘ। মেঘ শূন্যভাবে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভূতে ধরলো নাকি? কাব্য এসে মেঘের পাশে দাঁড়ায়। ঝড়ের বেগ অনেক। এই তুমি এত রাতে এখানে কি? এই ঝড়ের মাঝে ভয় হচ্ছে না? আমার আবার ভয়? কাব্যের গায়ে কাটা দিয়ে ওঠে, ভয় স্রোত বয়ে যায় গায়ে। এমন কথা তো ভূত পেতনিরা বলে। তার মানে ও মেঘ না, পেতনি। কাব্য ভয়ে ভয়ে মেঘের দিকে তাকায়। মেঘ আকাশের দিকে তাকিয়ে আছে। মানে কি, তুমি তো ঝড় আর বাজকে ভয় পেতে? পেতাম, সবকিছু আগের মতোই আছে। তুমি, আমি, আমাদের ভালোবাসা কিছুই না। কাপু কিছুই আগের মতো নেই, বদলে গেছে সব। এখন আমি চাইলেও আগের মতো হব না। তাই নিজের ভয় আর ভালোবাসা দুটোকেই মেরে ফেলতে চাইছি। আমি না ভয় কখনো ভালোবাসিনি। তুমি তো বেসেছ, তাও ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারছো? মেঘের কথার কোনো উত্তর দেয় না কাব্য। দাঁড়িয়ে না থেকে যাও, ঝড় বেড়েছে। কাব্য কিছু না বলে ঘুরে হাঁটা ধরো। মেঘকে আসার জন্য না বলে মেঘ কাব্য চলে যাওয়া দেখতে থাকে। কষ্ট পায়। কাব্য রুমে গিয়ে শুয়ে পড়ে। মেঘ কিছুক্ষণ পর এসে সোফায় শুয়ে পড়ে। পরদিন সকালে কাব্যের ঘুম ভেঙে যায় মায়ের ডাকে। কাব্য উঠে দরজা খুলে দেখে মা দাঁড়িয়ে আছে, মুখে চিন্তার ভাব। কাব্য, মেঘের প্রচন্ড জ্বর, রান্না করে মাথা ঘুরে পড়ে গেছে। শুনে আমি দ্রুত বেরিয়ে দেখি মেঘ রান্না করে পড়ে আছে। মা তো তাকে উঠাতে পারবে না। আমি গিয়ে কোলে তুলে রুমে নিয়ে শুইয়ে দেই। মেঘের গায়ে প্রচন্ড জ্বর। আমি ডক্টরকে কল দেই। মা মেঘের মাথায় জলপট্টি দিতে থাকে। ডক্টর এসে মেডিসিন দিয়ে যায়। আমাকে অফিসের জন্য রেডি হতে দেখে মা এগিয়ে আসে। কি রে, তুই আজও কাজে যাবি? কেন? বৌমা এত অসুস্থ, তোর উচিত ওর পাশে থাকা। মা, আমি ডক্টর নই, আর আমার কাজ আছে। মা, আমি ঠিক আছি, ওকে যেতে দিন। মেঘ জানালার দিকে তাকিয়ে আছে। কাব্য কিছু না বলে বেরিয়ে যায়। অফিসে গিয়ে কাজ করা বাদ দিয়ে ডেস্কে মাথা ফেলে শুয়ে আছে কাব্য। নিশি এসে এমন দেখে কাব্যের গায়ে হাত দিয়ে আটকে উঠে। তারও জ্বর। রাতে ভিজে এসে ভেজা মাথা নিয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই জ্বর হয়তো। কাব্য ঘুমিয়ে আছে। নিশি পাশে বসে কাব্যের কাজ করে দিচ্ছে, তাও ডাক দিচ্ছে না। ভালোবাসে বলেই কষ্ট সহ্য হয় না। কাব্য নিশির দিকে মুখ করে ঘুমিয়ে আছে। নিশির চোখ বারবার কাব্যের দিকে যাচ্ছে। নিজেকে ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। ঠোঁট জোড়া কাছে এনে ছোঁয়ায় কাব্যের কপালে। তারপর আবার কাজে মন দেয় নিশি। দুপুরে নিজে খাবার নিয়ে আসে। কাব্য মাত্রই ঘুম ভেঙেছে। নিজে খাবার এনেছে বলে কাব্য তেমন কিছু বলল না। খাবার শেষ করে নিশি কাব্যকে মেডিসিন খাইয়ে দেয়। কাব্য কেমন যেন চুপচাপ, মনে হচ্ছে নিজের মাঝে নেই। বিকেলে কাব্য জলদি বেরিয়ে যায় অফিস থেকে। বাসায় ফিরে দেখে মেঘ এখনো বিছানায় শুয়ে আছে। জ্বর কিছুটা কম, কিন্তু শরীর অনেক দুর্বল। কাব্য চেঞ্জ করে এসে বারান্দায় গিয়ে চেয়ারে বসে। হঠাৎ দরজায় টোকা পড়ে। মা গিয়ে দরজা খুলে দেখে নিশি দাঁড়িয়ে আছে। আরে নিশি। জি আন্টি, আসলে ও অসুস্থ তো তাই। বাহ, মেঘ অসুস্থ, তাই দেখা করতে এসেছো? মেঘ? না আন্টি, আমি তো কাব্যর জন্য এসেছি। ওর তো শরীর খারাপ, গায়ে অনেক জ্বর। কি হলো? জি আন্টি। কখন থেকে?
জানি না, তবে অফিসে ঘুমিয়েছিল, তখন দেখলাম গায়ে জ্বর অনেক। নিশি রুমে গিয়ে দেখে কাব্য চেয়ারে বসে ঘুমিয়ে আছে, শরীর খারাপ প্লাস ক্লান্ত। নিশি বিছানার পাশে দাঁড়ায়। মেঘ যখনই জানতে পারে কাব্যের শরীর, তখনই বিচলিত হয়ে উঠে কাব্যের কাছে যায়, কাঁধে হাত দেবে। তখনই দাঁড়াও মেঘ, কাব্যের গায়ে হাত দিও না। নিশির কথা শুনে মেঘ অবাক হয়ে দূরে তাকায়, কিন্তু পরক্ষণে চোখ নামায়। নিশি তো আমার পরে কাব্যের স্ত্রী হবে, তাই তার অধিকার আছে কাব্যের উপর। কেন নিশি? আসলে আন্টিও সারাদিন কাজ শেষ করে ক্লান্ত, তাই এখন যেহেতু ঘুমাচ্ছে ঘুমাক, বিরক্ত করা ঠিক হবে না। মেঘ নিশির দিকে তাকায়। নিশির মুখে মৃদু হাসি, তবে তা কাব্যের জন্য। মেঘ কিছু না বলে আবার বিছানায় বসে। নিশি এসে মেঘের পাশে বসে। তোমারও শরীর খারাপ তাই না? না, ঠিক আছি আমি। আচ্ছা। নিশি হালকা এসে বলে মেঘের হাসি পাচ্ছে না। ইচ্ছে করছে পেট দিকে বের করে দিতে, কিন্তু পারছে না। নিশি বসো তোমরা, আমি চা নিয়ে আসি। আন্টি, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি চা করছি। না মা, আমি চা করছি। না মেঘ, তুমি অসুস্থ, আমি করছি। না নিশি, তুমি মেহমান, আমি করছি। মেঘ, আমি অনেকবার এখানে চা করে খাইয়েছি, আমি করছি। না নিশি, আমি এই বাড়ির বউ, তাই আমি করছি। দুজনের কথার শব্দে কাব্য জেগে ওঠে। একজন বানালেই হবে, না হলে আমিই বানাচ্ছি। দুজনে চুপ করে যায়। নিশি রান্না করে চলে যায়। মেঘ কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্য বসে আবার হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। কাব্যের শরীর ভালো লাগছে না। মা, আমি রাতের খাবার। এই চুপচাপ শুয়ে থাকো। মেঘ কিছু বলল না। কিছুক্ষণ শুয়ে থাকার পর মেঘ উঠে বেরিয়ে রান্নাঘরের কাছে গিয়ে শুনতে পায় নিশি ফোনে কার সাথে কথা বলছে। হ্যাঁ, কাল তো ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ভাবছি কাল অফিসে যাবার পর ওকে নিয়ে বের হব। কাল তো অফিস বন্ধ, পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে। বাইরে থেকে মেঘ রাগে গজ গজ করতে থাকে। এই পেতনি, কাল কাব্যকে নিয়ে ঘুরবে? ঘুরাচ্ছি। আরে হ্যাঁ, কাল আমি নীল শাড়ি আরো নীল পাঞ্জাবি পরবে। ইস, নীল শাড়ি নীল পাঞ্জাবি পরাবো কাল ভালো করে। আরে হ্যাঁ, আচ্ছা শোনো, রাখছি, পরে কথা বলবো। নিশি ফোন রেখে হাতে চা নিয়ে বের হবে, দেখে মেঘ আড়ালে সরে যায়। মেঘের মনে রাগ। নিশি বের হতেই মেঘ পা দিয়ে ল্যাং মেরে নিশিকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিশি গিয়ে সোজা কাব্যের গায়ে পড়ে। যে পানি আনতে আসছিল, কাব্য নিশিকে ধরে ফেলে। নিশি কাব্যের চোখের দিকে তাকিয়ে আছে, আর মেঘ রেগে আগুন। আরো মেঘের ধমকেই কাব্য নিশিকে ছেড়ে দেয়, আর নিশি ধপাস করে পড়ে যায়। উফ মা! সরি। একদম ঠিক হয়েছে। কাব্য নিশির হাত ধরে টেনে তোলে। ছেড়ে দিলে কেন? আমি তো আপনি চেঁচালেন কেন আমার ইচ্ছে। বলেই মেঘ রুমে চলে যায়। কাব্য, এই মেয়ের কি মাথায় সিট আছে? হ্যাঁ, একদম। উফ মা, কোমরটা গেল। যাও রেস্ট নাও ওই রুমে। একটু বেটার ফিল করলে বাসায় যেও, আমি ড্রপ করে দিবনি। নিশি চলে যায়। কাব্য ভাবতে থাকে হঠাৎ মেঘ এমন করছে কেন, নিশিকে দেখে তার হিংসে কেন হচ্ছে। রুমে গিয়ে মেঘ শুয়ে শুয়ে হয়ে পড়ছে। কাব্য সেদিকে খেয়াল না করে বারান্দায় গিয়ে ফুল গাছে পানি দিতে থাকে, তার পছন্দের গাছগুলোতে। দিনের একটার সময় এদের সাথেই কাটে তার। মেঘ বারবার আর চোখে কাব্যের দিকে তাকায়। আমার মন খারাপের রাতে মন ভালো করা ভোরের আলো হবে। শুনে কাব্য থমকে যায়। এই কথাটা সে মেঘকে বলেছিল প্রপোজ করার সময় 4 বছর আগে। মেঘের এখনো মনে আছে? কাব্য ঘুরে তাকিয়ে দেখে মেঘ বই পড়ছে আর আনমনে বের করছে। কাব্য আবার নিজের কাজে মন দেয়। মেঘ হেসে কাব্যের দিকে তাকায় আর বলে, এই ছেলে আজও নিজের অনুভূতি লুকাতে পারে না। আজও ওর অনুভূতি চোখে প্রকাশ পায়। তুমি আমার জীবনে একটা হঠাৎ আসা বৃষ্টির মতো, যা আসলে মন ভালো হয়ে যায়, মনে জাগে নানা রকম আবদার। কিন্তু আবদার গুলো শেষ হবার আগেই তুমি নামের বৃষ্টিটা শেষ হয়ে যায়। প্রায় পাই না তোমার ছোঁয়া, তুমি যেন এক মায়াবী ধোয়া। লেখাটা ডায়েরিটার একটা পাতায় লেখা। কাব্য রাতে মাঝে মাঝে এমন লেখে। লেখায় লুকিয়ে থাকে অনেক কথা। মেঘ উঠে কাব্যের দিকে ঘুরে বসে। কিন্তু কাল তো নিশি কাব্যকে নিয়ে বের হবে। যদি প্রপোজ করে আর কাব্য রাজি হয়ে যায়, না না, এমন হতে দেওয়া যাবে না। কাল যেভাবেই হোক এদের আটকাতে হবে। কাল তুমি
ওই পেতনির সাথে কিভাবে যাও আমিও দেখবো। সকাল হতে কাব্যের আগেই উঠে যায় মেঘ। গত রাতে কাব্য আজকের জন্য নীল পাঞ্জাবি বের করে রেখেছিল, সেটা ভিজিয়ে দিতে হবে। তারপর দেখা যাবে পেতনি কিভাবে ভ্যালেন্টাইনে কাব্যকে নিয়ে বের হয়, বা ম্যাচিং করে। কথা অনুযায়ী পাঞ্জাবিটা বালতিতে ভিজিয়ে দেয়, সাথে আরো কিছু জামা, যাতে ভালো কিছু পরার জন্য কাব্য না পায়। তাহলে তো সারাদিন বাসায় থাকবে। কাব্য উঠে ফ্রেশ হয়ে বালতির দিকে তাকিয়ে চোখ ছানা পড়া। তার সব শার্ট ভেজানো কেন? এখন অফিসে কি করে যাবে? মেঘ ছুটে আসে। বলো। এসবের মানে কি মেঘ? আরে ময়লা ছিল তাই। এগুলো পরশুই ধোয়া হয়েছে। আবার ময়লা হয়ে গিয়েছিল। মেঘ, এখন আমি অফিস যাব কিভাবে? আজ তো অফিস বন্ধ। কি? হ্যাঁ, কাল তো ওই পেতনি নিশি বলল। নিশি? হ্যাঁ। এরই মধ্যে হঠাৎ নিশি এসে বলে, হ্যাঁ কাব্য, আজ বন্ধ, কিন্তু আজ তুমি আর আমি একটু বেরোবো। শয়তানের নাম নিলাম আর হাজির। কিছু বললে মেঘ? না, কিছু না। আমার সব জামা ভিজিয়ে রেখেছে ও, পরার মতো কিছুই বাকি নেই। টি শার্ট পরে যাব? কেন? এই দেখো, পছন্দ হয় কিনা। বলে নিশি একটা ব্যাগ কাব্যের হাতে দেয়। কাব্য দেখলো তাতে একটা পাঞ্জাবি, আর হ্যাঁ, নিশি একটা নীল শাড়ি পরে আছে, আর পাঞ্জাবিটাও নীল। বেশ সুন্দর। যাও পরে আসো। এবার কি হবে? পেতনি তো সব সামলে নিল, অন্য কিছু ভাবতে হবে। কাব্য পাঞ্জাবিটা নিয়ে হাঁটা ধরে, তখনই মেঘ, তুমি ঠিক আছো? কাব্য ঘুরে তাকিয়ে দেখে মেঘ হঠাৎ মাথায় হাত দিয়ে ধপ করে পড়ে যায় আর জ্ঞান হারে। কাব্য পাঞ্জাবি ফেলে ছুটে এসে মেঘকে আঁকড়ে ধরে। মেঘ, এই মেঘ, কি হলো? মেঘ, উঠো। নিশি, যাও পানি নিয়ে আসো। নিশি, পানি আনতে যাও। মেঘ আলতোভাবে চোখ খুলে দেখে কাব্য তার দিকে তাকিয়ে আছে। চোখে ভয়, ভালোবাসা। মেঘের হৃদস্পন্দন বেড়ে যায়। কাব্যের চোখে ঠিক আগের মতো ভালোবাসা ফুটে উঠেছে। কাব্য শক্তভাবে আঁকড়ে আছে। মেঘ চোখ খুলে কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্যকে ঠিক আগের মতো আচরণ করছে। কোন রাগ নেই, অভিমান নেই, শুধু ভালোবাসা চোখে। কাব্য যখন দেখলো মেঘ উঠে গেছে, তখনই কাব্য মেঘকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। মেঘ উঠে বিছানায় বসে। কাব্য কিছু না বলে বেরিয়ে যায়। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। নিশি এসে মেঘকে পানি দেয়। কিছুক্ষণ পর কাব্য পাঞ্জাবি পরে বের হয়, আর নিশি আর কাব্য বেরিয়ে যায়। মেঘ আগের মতো স্তব্ধ হয়ে বসে আছে। মেঘের চোখের সামনে ভেসে ওঠে 4 বছর আগের এক দুপুরের কথা। কলেজ থেকে বের হয়ে মেঘ বায়না করে ফুচকা খাবে। কাব্য না করলেও কাব্যকে টেনে নিয়ে যায়। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। ফুচকা শেষ করে একটা জায়গায় দুজন দাঁড়ায়। প্রচন্ড গরম ছিল। হঠাৎ গরমের জন্য মেঘ মাথা ঘুরে পড়ে যায়। সেদিন কাব্য ঠিক আজকের মতো তাকে বুকে আটকে ছিল। কাব্য এদিক ওদিক পানির জন্য পাগলের মতো ছুটেছিল। একসময় কোলে তুলে নেয় হাসপাতালে নেওয়ার জন্য, কিন্তু তার আগেই মেঘের জ্ঞান ফেরে। সেদিন কাব্য অনেক কেঁদেছিল, বলেছিল তার যেন ঘুম আটকে গিয়েছিল। কাব্যকে শান্ত করতে সময় লেগেছিল পুরো 1 ঘন্টা। কাব্য শুধু মা তার জন্যই এমন ইমোশনাল, কারণ এই দুজনেই কাব্যের মনের কথা বলার আগেই বুঝে যায়। আর কাব্যের সমস্ত আবদার এই দুজনের কাছেই করে। কাব্য জানে এই দুজন কখনো তাকে ফিরিয়ে দেবে না, ফিরে যাবে না, কিন্তু মেঘ তার বিশ্বাস ভেঙে দিয়েছে। কাব্যের থেকে দূরে যাবার পর আর একটা সম্পর্কে যায় মেঘ, কিন্তু সেটা মাত্র 4 দিন টিকে। তারপর আর কোনো সম্পর্কে যায়নি। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মেঘ। এদিকে কাব্য আর নিশি রাস্তার একপাশে বসে 2 কাপ চা নিল। কাব্যের এমন ভাবে চা খেতে দারুণ লাগতো এক সময়, তবে এখন নিশির কথাতে এসেছে। নিশি কাব্যের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু কাব্যের সেদিকে খেয়াল নেই। তারপর দুজন অনেক জায়গায় ঘুরে একসাথে বেশ ভালো সময় কাটায়। শেষ বিকেলে নিশি কাব্যকে এক গুচ্ছ সাদা গোলাপ দেয়। নিশি কাব্য নেয়। তারপর 10টায় ফিরে আসে দুজন। কাব্য নিশিকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসে বাসায়। দরজায় টোকা দিতেই দরজা খোলে মা। এক গুচ্ছ লাল গোলাপ মায়ের হাতে দিয়ে রুমে চলে আসে কাব্য। এখন তো মা ছাড়া কাউকে ভালোবাসে না। এক গুচ্ছ নিয়েছিল মাকে দেবে বলে। রুমে গিয়ে দেখে মেঘ ঘুমিয়ে আছে। কাব্য কিছু না বলে মেঘের পাশে সাদা গোলাপের গুচ্ছ চকলেটের বক্সটা রাখে দেয়। কাব্য কোনো উপহার না, কেন দিচ্ছে তা কাব্য জানে না। তবে যত বছর মেঘ কাছে ছিল বন্ধুত্ব থেকে ভালোবাসা, প্রতি বছর এভাবে এক গুচ্ছ ফুল আর চকলেট দিত। তাই হয়তো আজও। ভাবতে ভাবতে কাব্য বারান্দায় দাঁড়ায়। রাত 12টা 1 বাজে। শহরটা চলছে নিজের নিয়মে। মেঘের দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে আছে মেঘকন্যা।
এদিকে সকালে ঘুম ভেঙে পাশে ফুলার চকলেট পেয়ে অনেক খুশি হয় মেঘ। সে ভাবতে পারেনি কাব্য তাকে সব আবার দেবে। কাব্যকে ধন্যবাদ জানাতে উঠে বেরিয়ে দেখে কাব্য বাইরে দাঁড়িয়ে আছে। মেঘ গিয়ে কাব্যের সামনে দাঁড়ায়। ধন্যবাদ, জানতাম বা আশাও করিনি। আবার যদি তোমার মনে হয় তোমাকে ভালোবাসি বা তেমন কিছু, তাহলে এটা তোমার ভুল। তোমাকে আমি ঘৃণা করি আর সব সময় করব। এগুলো দিয়েছি যাতে তোমার মনে পড়ে এই মানুষটাই তোমাকে ভালোবেসেছিল আর এখন সে তোমাকে কতটা ঘৃণা করে। মেঘ অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছু না বলে দৌড়ে চলে যায় মেঘ। কাব্য দাঁড়িয়ে থাকে একা। হঠাৎ পাশে ফিরে দেখে মা দাঁড়িয়ে। মা কাছে আসে। কাব্য, যদি মেয়েটাকে তোর পছন্দ ছিলই না তাহলে বিয়ে করলি কেন? আমরা চাই তুই সুখে থাক। আমরা সব সময় তোর ভালো। কি বলে হেসে উঠে কাব্য। আমার ভালো? মা, মনে পড়ে মাঝে মাঝে সকালে এমন কিছু খাবার হতো যা আমার ভালো লাগতো না, তখন অন্য খাবার দেওয়ার বদলে না খাইয়ে রাখতেন। বেকার বলে কম কথা শুনিনি। প্রতিবার আমাকে অপ্রয়োজনীয় ফিল করাতে আপনারা একটু সুযোগও ছাড়েননি। আমার ভালো, প্লিজ, আমি যেমন আছি ভালো আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। বলেই কাব্য বেরিয়ে যায়। আগে হলে হয়তো সবার অনুমতি বুঝে কথা বলতো, কিন্তু এখন কারো অনুভূতি বুঝতে চায় না কাব্য। তার খারাপ সময়ে শারীরিক মানসিক দুইভাবে কষ্ট দিয়েছে পাশের মানুষগুলো। বাইরে থেকে সবাইকে ক্ষমা করলেও মাঝে মাঝে কথাগুলো মনে পড়ে। তখনই সবাইকে কেমন একটা পর মনে হয়। রাস্তায় এসে একটা মোড়ে দাঁড়ায় কাব্য। কিছু ভালো লাগছে না। এইদিকে রুমে বসে মুখ বালিশে চেপে কান্না করছে মেঘ। সত্যি সে তো কাব্যকে কষ্ট দিয়েছে, তাহলে কাব্য আবার কেন ভালোবাসতে যাবে? সে তো ক্ষমাও চায়নি। না, ক্ষমা চাইতে হবে। মেঘ উঠে দাঁড়ায়। কাব্য কোথায়? আজ সে ক্ষমা চাইবে। মেঘ উঠে ঘর থেকে বের হয়। সারা বাড়িতে কাব্য নেই। মেঘ রাস্তায় বের হয়। কাব্য ফ্রি সময় পার্কে যায়। এখন হয়তো সেখানে গেছে। মেঘ সেদিকে হাঁটা ধরে। এদিকে কাব্যের পাশে বসে আছে নিশি। কিছু বলবে নাকি চুপচাপ বসেই থাকবে? কি বলবো? কল দিয়ে বললে জরুরি কথা আছে। মনে নেই। তোমার কি হয়েছে বলবে? ভালো লাগছে না কিছুই। আচ্ছা চলো, আমরা মুভি দেখতে চাই। না। তাহলে লেকের ধারে যাই। না। তো আমার বাসায় রান্না করব। না। তো এখানেই বসি। আচ্ছা। হুম। হুম, নিশি, বলো। ধন্যবাদ খারাপ সময়গুলোতে আমার পাশে থাকার জন্য। দূর বোকা, সত্যি ধন্যবাদ। তোমার জন্য সব পারবো। এই জানো? কি? কিছু না। পাগল হলে? হ্যাঁ, এই না পাগলি। কাব্য, বলো। বিরিয়ানি খাবে? পরে। চুমু? কি? চা? না। কাব্যের মন ভালো করতে নিশি অনেক রকম চেষ্টা করতে থাকে। এদিকে রাস্তার এই পারে মেঘ এসে দাঁড়িয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে কাব্য আর নিশি বসে আছে। মেঘের রাগ হয়। মেঘ দ্রুত রাস্তা পার হয়। জানো, একটা নাটক করব পরের সপ্তাহ। ডায়লগ গুলো বলতে কেমন যেন লাগে, বিয়ের প্রস্তাব টাইপের। ও, ভিডিও করবা? হুম। তো কি ডায়লগ শুনি? হাসবা না কিন্তু। আচ্ছা। ঠিক তখনই মেঘ কাব্য আর নিশির কাছাকাছি চলে আসে। কাব্য, তোমাকে বলবো বলবো ভেবেও বলা হয়নি কতটা ভালোবাসি। যতবার তোমার কাছে আসি তোমার চোখের চাহনিতে বাধা পড়ি। তোমাকে এত কিভাবে ভালোবেসে ফেললাম নিজেও জানি না। শুধু জানি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বিয়ে করবে আমায়? হ্যাঁ। নিশি হেসে ওঠে। এদিকে এসব শুনে মেঘ থমকে যায়। তার যেন পায়ের তলার মাটি সরে গেছে। চারদিকে কেমন একটা পরিবেশ হয়ে গেছে। মেঘ আর এগোনোর সাহস পায় না। এখন ক্ষমা চেয়েও লাভ কি? কাব্য এখন নিশির। ভাবতে ভাবতে আনমনে হাঁটতে থাকে মেঘ। রাস্তা পার হওয়ার সময় তার খেয়াল নেই কিভাবে হাঁটছে। একদিকে কাব্য আর নিশি একটা রিক্সায় উঠার মেঘ যখন রাস্তার মাঝে, তখনই মেঘের দিকে ছুটে আসে একটা বিশাল ট্রাক। নিশিকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে কাব্য। যাই বলে এমন ভাবে বললে ছেলে রাজি না হয়ে দৌড়ে পালাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তুমিও না। তখনই কল আসে। দাঁড়াও। কাব্য কল রিসিভ করে। হ্যালো মা। কিভাবে? কোন হাসপাতালে? হাসপাতাল ঢুকে কাব্য খুঁজতে থাকে কোন কেবিনে রাখা হয়েছে। কাউন্টারের নাম বলে কেবিনের নাম্বার জেনে সোজা হাঁটা শুরু করে। কেবিনে ঢুকে দেখে মেঘ শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ।
কি হয়েছে মা? একটা ট্রাক ওর দিকেই আসছিল, ব্রেক করতে ট্রাক বাঁকা হয়ে রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট করে, আর ট্রাকের উপর থেকে একটা ইট এসে মেঘের মাথায় পড়ে, মাথা ফেটে যায়, আর ওর পাও মচকে গেছে। এই সামান্য কারণে আমাকে এভাবে দৌড় করালে? এটা সামান্য, আর যদি আমি মরে যেতাম? মরেন তো নি, তাই না? তার মানে তুমি চাও আমি মরি? মা দেখেছেন? হ্যাঁ, তা তো চাইবেই। আমি মরলেই তো পেতনিকে বিয়ে করবে। এই, তুমি কি বলতে চাও? মা, ডাক্তার বললে ওকে এখান থেকে বাসায় নিয়ে যেও, আমি গেলাম। হ্যাঁ, আসতেই কে বলেছে? কাপু বেরিয়ে যায়। বদলোক একটা, বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে ঘুরে। মেঘ, তোমার এই ভালোবাসাটা ওর খারাপ সময় কোথায় ছিল? ওর আজ যে ভালো সময় যাচ্ছে তার পেছনে আছে কান্না, না খেয়ে থাকা রাগ। তখন তুমি না, আপনারা কোথায় ছিলেন? যাই হোক, আসি। বলে নিশিও বেরিয়ে যায়। মেঘ একটু চুপ থাকে। ভুল বলনি। কেন মা? ছোটবেলা থেকে কাব্যের বাবা ওর কোনো খরচ দিতে পছন্দ করতেন না। কলেজের শেষ বছরও খরচ দিতেন না করতেন। মাধ্যমিকের পরেই থেমে যায় ও। তারপর নিজে কোনো মতে কলেজ শেষ করে আমরা কেউই ওর পাশে থাকতে পারিনি। মাঝে মাঝে আমারও মনে হয় ওর প্রতি অন্যায় করেছি সবাই। মেঘ চুপ করে থাকে, সেও তো অপরাধী। কাব্য কেন তাকে বউয়ের সম্মান দেবে? বাইক আনতে ভুলে গেছে কাব্য। সারাদিন তো নিশির সাথেই ছিল। হঠাৎ কাব্যের কাঁধে নিশির হাত পড়ে। চলো। নিশি একটা রিক্সা দাঁড় করে। সবসময় গাড়িতে চললেও কাব্যের সাথে রিক্সায় ঘুরতে বেশি পছন্দ করে নিশি। রিক্সায় করে দুজন নদীর পাড়ে চলে যায়। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে। সোনালি আভা ছড়িয়ে পড়েছে তার দিকে। নিশির চুল বাতাসে উঠছে। নিশি কাব্যের দিকে তাকিয়ে দেখে কাব্য আনমনে তাকিয়ে আছে আকাশের দিকে। কাঁধে হাত দিতেই কাব্য নিশির দিকে তাকায়। কিছু ভাবছো? না তো, কেন? এমনি মনে হলো। নিশি, হুম। আমি কি খুব বেশি প্রতিশোধ পরায়ণ? না তো, কাব্য কিছু বললো না। কাব্য, তুমি শুধু রাগটা পুষে রেখেছ, যেটা স্বাভাবিক। আমরা সবাই চাই খারাপ সময় কেউ একজন পাশে থেকে বলুক সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি কাউকে পাশে পাওনি। আর এখন সবাই এসে ভালোবাসা দেখাচ্ছে, তাই তোমার ভেতর আগুন জ্বলছে। কাব্য নিশির দিকে তাকায়, চোখে একটা কৃতজ্ঞ ভাব। মনে হচ্ছে বলতে চাই, তুমি আমাকে বোঝো। নিশি কিছু না বলে সামনের দিকে তাকিয়ে থাকে। আধার নেমে আসে। নিশি আর কাব্য রিক্সায় করে বাসায় ফিরে আসে। কাব্যকে বাসায় নামিয়ে নিশি চলে যায়। কাব্য রুমে এসে দেখে মেঘ শুয়ে আছে। কাব্য সেদিকে না গিয়ে আলমারি থেকে একটা বড় ব্যাগ বের করে ছাদে চলে যায়। ছাদে গিয়ে ব্যাগটা খোলে। তার ভেতরে তার ফ্যামিলি ফটো, বাবা মার ছবি, তাদের জন্য কেনা উপহার, মেঘের ছবি, মেঘের পছন্দের সব জিনিস। তারপর রয়েছে কাব্যের ভালো লাগার জিনিস। সবকিছু এই ব্যাগে। তার অতীত। কাব্য উঠে দাঁড়ায়। একটা বোতল পেট্রোল বের করে ব্যাগে ঢেলে তাকে আগুন জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে পুড়ে শেষ হচ্ছে তার অতীত। নিজের মনে এত রাগ দেখে কাব্য কিভাবে কাউকে ভালোবাসবে? নিচে নেমে রুমে গিয়ে দেখে মেঘ ঘুমিয়ে আছে। কতটা নিষ্পাপ লাগছে তাকে। কিন্তু এই মেয়েটাও কাব্যের জীবনে একটা কালো অধ্যায়। কাব্য গিয়ে বারান্দায় দাঁড়ায়। পরদিন সকালে মেঘ ঘুম থেকে উঠে দেখে কাব্য নেই রুমে, অফিসে চলে গেছে। সে অসুস্থ, কিন্তু এদিকে কাব্যের কোনো ভ্রুক্ষেপে নেই। মনে হচ্ছে সব স্বাভাবিক। মেঘ উঠতে চেষ্টা করে, কিন্তু পায়ে প্রচন্ড ব্যথা আর মাথাটা ফাটা। উফ, কি যে ব্যথা! ডাক্তার বলেছে আর একটু উপরে ইটটা পড়লে সোজা উপরে। খুব পানি পিপাসা পেয়েছে, মাকে ডাকতে হবে। ডাকবে ঠিক সেই মুহূর্তে কেউ একজন তার সামনে পানির গ্লাস ধরে। মেঘ গ্লাসটা হাতে নিয়ে তাকিয়ে দেখে নিশি দাঁড়িয়ে আছে। মেঘ পানি খেয়ে গ্লাসটা পাশে রাখে। এখন কেমন আছো? ভালো। কাব্য কোথায়? অফিসে। আমি এসেছি তোমার সাথে দেখা করতে। কি দরকার? আর শোনো, আমার বরের থেকে না একটু দূরেই থেকো। বর? হাসালে। মানে? মেঘ, তোমার কি মনে হয় কাব্য আমার শুধুই বন্ধু? তো ওকে আমি ভালোবাসি, আর তুমি আমার পথের কাঁটা। মেঘ ব্যথায় কুকড়ে ওঠে। নিশে হাত সরাও। ঠিক এমনই ব্যথা লাগে আমার তোমাকে কাব্যের বউ হিসেবে বলতে। তুমি শুধু একটা অপরিচিত মেয়ে যাকে কাব্য শাস্তি দিতে বিয়ে করেছে, যার প্রতি কাব্যর মনে কোনো অনুভূতি নেই। নিশি, তোমার জন্য এটাই ভালো হবে, ওর থেকে দূরে থাকো।
ব্যথায় মেঘের চোখে পানি চলে আসে। আসি, নিজের খেয়াল রেখো। নিশি বেরিয়ে যায়। মেঘ রাগে গজগজ করতে শুরু করে। মেঘের ইচ্ছে করছে ওকে তুলে আছাড় দিতে, কিন্তু পারবে না। কাউকে বললে ওকে বিশ্বাস করবে না। নিশির পরিবারের সাথে ভালোই মিশে আছে। মেঘ ভেবেই পাচ্ছে না কি করবে সে, কিন্তু সে তার ভালোবাসাকে হারাতে দেবে না, কিছুতেই না। যাই হয়ে যাক। 4 বছর আগে একা একা পার্কে বসে আছে মেঘ। কাব্য আসার কথা ছিল আধা ঘন্টা আগে, কিন্তু এখন আসেনি। রাগ হচ্ছে অনেক। ওই তো আসছে। কাব্য সে সামনে দাঁড়ায়। হাই। কে আপনি? আরে, টিউশন শেষ করতে দেরি হয়ে গেল। তো আমি কি করব? আমি তো আপনাকে চিনিই না। সরি তো। মেঘ মুখ বাঁকিয়ে হাঁটা ধরে। কাব্য পিছু পিছু হাঁটতে থাকে। মেঘ বারবার ঘুরে রাগ দেখে আবার হাঁটা শুরু করে। হঠাৎ একটা বাচ্চা এসে অনেকগুলো সাদা গোলাপ আর রজনীগন্ধা মেঘের হাতে দিয়ে দৌড় দেয়। মেঘ ঘুরে কাব্যের দিকে তাকায়। কাব্য আকাশের দিকে তাকিয়ে শীষ দিচ্ছে। মেঘ জানে এসব কাব্যই দিচ্ছে। খুব ভালো করে জানে কিভাবে রাগ কমাতে হবে। কিন্তু আজ মেঘ ফুল না নিয়ে আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর একটা আইসক্রিমওয়ালা এসে মেঘের হাতে তার পছন্দের আইসক্রিম দেয়। এটাও কাব্যেরই কাজ। মেঘ এবার হেসে দেয়, কিন্তু লুকিয়ে। কাব্যকে জ্বালাতে ভালোই লাগে। কাব্য এদিকে চিন্তায় গান্ত থাকে। রাগ কি কমবে? রাগ না কমলে তো কথা না বলেই থাকবে। কথা না বললে কাব্যের একদম ভালো লাগে না। কাব্যের এবার দৌড়ে গিয়ে মেঘের সামনে দাঁড়ায়, কান ধরে। মেঘ 2 হাত জোর করে কাব্যের দিকে তাকায়। উঠবস। বলার আগেই কাব্য উঠবস শুরু করে, কিন্তু এক মুহূর্তেই মেঘ থামিয়ে দেয়। পাগল একটা। তুমি দূরে গেলে আসলেই হয়ে যাব। চল ফুচকা খাই। আমার টাকা তো শেষ। আমি দিব। তাহলে ঠিক আছে। তখনই সেই বাচ্চাটার সামনে আসে। ভাইয়া, ফুলের টাকা? কাব্য মেঘের দিকে তাকায়। মেঘ কিছু না বলে ব্যাগ থেকে ফুলের দাম আর আলাদা কিছু টাকা বাচ্চাটাকে দেয়। একটু হাতটাই আইসক্রিমওয়ালা হাজির। আবারও মেঘই দাম দেয়, কিন্তু কোনো অভিযোগ নেই কাব্যের প্রতি। ও, হুম। সকালে খেয়ে বের হয়েছিল? না। জানতাম। মেঘ কাব্যের কলার টেনে ধরে একটা রিক্সায় চলে। রিক্সায় করে একটা রেস্টুরেন্টে চলে যায়। কাব্য এদিক ওদিক দেখছে। মেঘ খাবার অর্ডার দিয়ে কাব্যের দিকে তাকায়। কাব্য রেস্টুরেন্টে আসলে রেস্টুরেন্টের সব দিকে তাকাচ্ছে, যেন প্রথম আসছে। মেঘ হেসে কাব্যের দিকে তাকায়। মেঘের হাসি মুখ দেখে কাব্য লজ্জা পেয়ে যায়, নিচের দিকে তাকায়। মেঘ উঠে এসে কাব্যের পাশে বসে কাছে মাথা রাখে। কাব্য, বলো। এমন অবুঝি থাকবে, কিউট লাগে। এই, তোমার না চাকরির কথা ছিল? ইন্টারভিউ কি হলো? সিলেক্ট হয়নি। কতদিন বেকার থাকবা? কি করব বলো, এখনো কলেজটাই শেষ করতে পারলাম না। এই অবস্থায় ভালো চাকরি পাবো না। আরে ছোট হলেও করো। হুম। খাবার আসতেই কাব্য খাওয়া শুরু করে। অনেক খিদে পেয়েছিল। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে। খাওয়া শেষ করে দুজন আবার পার্কে যায়। দুজন আবার টিউশন কখন? এই তো 8 ঘন্টা পর। আচ্ছা বসো। কাব্য আর মেঘ বসে 20 মিনিট গল্প করে কাব্যকে ছাত্রের বাসায় দিয়ে মেঘ বাসায় ফিরে আসে। রাতে বারান্দায় দাঁড়াতে কাব্যের কথা মনে পড়ে মেঘের। ছেলেটা খেয়েছে তো, নাকি না খেয়ে শুয়ে আছে? কল দিতে দ্রুত রিসিভ করে কাব্য। খাওনি কেন? তুমি কিভাবে জানলে? খেলে আপনি এখন শুয়ে আরাম করতেন, ফোন নিয়ে শুয়ে থাকতেন না। বাহ, আমাকে ভালোই চেনো। যাও খেয়ে নাও। একটু কাজ করে নেই। কি কাজ? তুমি তো বেকার। আছে কিছু কাজ। বাহ, এই যাও তো, খেয়ে আসো, অপেক্ষা করছি। কাব্য কিছু না বলে ফোন রেখে খেতে চলে যায়, কিন্তু সেই বাসায় ঝামেলা। রাগ করে না খেয়ে শুয়ে পড়ে কাব্য। এখন কাব্য কারোর সাথে কথা বলবে না। রাগের মাথায় কাউকে কষ্ট দিতে চায় না। মেঘ বারবার কল দিচ্ছে, কিন্তু রিসিভ করবে না সে। এভাবেই 20 মিনিট পর কল আসা থেমে যায়। মেঘ হয়তো শুয়ে পড়েছে। কাব্য ফোন হাতে নিতেই আবার কল আসে। রিসিভ করতেই মেঘ বলে ওঠে, ভালোবাসি। কাব্য ফোন বুকে চেপে ধরে শুয়ে থাকে। এভাবেই ঘুমিয়ে পড়ে কাব্য। এই ছিল তাদের আগের দিন। আবার ফিরে আসি বর্তমানে। কি করছো? নিশির কথা শুনে ঘুরে তাকায় কাব্য। এতক্ষণ ডেস্কের দিকে তাকিয়ে কাজ করছিল আনমনে। নিশির কথা শুনে ঘোর কাটে। কিছু না। ভেবো না মেঘ, ঠিক হয়ে যাবে। আমি ওর কথা ভাবছি না। কেন? যে একবার ছেড়ে যায় তাকে আর জীবনে জায়গা না দেয়াই ভালো। খেয়েছো? না, কাজ শেষ করে খাবো। তা হচ্ছে না। বলেই নিশি তার আনা খাবার ব্যাগ থেকে বের করে। নাও, খেয়ে নাও। নিশি পরে খাবো। জি না, এখন। ধুর। খেতে বলেছি। আচ্ছা,
বাধ্য ছেলের মতো কাব্য খাবার খেয়ে নেয়। নিশি পাশে বসে কাব্যের দিকে তাকিয়ে থাকে। খাবার শেষ করে কাব্য আবার কাজে মন দেয়। নিশি কেবিনের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর আবার এসে কাব্যের পাশে বসে। কাব্য তখনও কাজে ব্যস্ত। কাব্যের ফোন পাশের ডেস্কে রাখা, সাইলেন্ট মোডে রাখা। নিশি খেয়াল করে মেঘ কল দিয়েছে, কিন্তু কাব্যকে দেখানো যাবে না। নিশি চুপি চুপি গিয়ে ফোনটা নিয়ে বেরিয়ে যায়। হ্যালো, খেয়েছো দুপুরে? হ্যাঁ, তাও আমার রান্না করা খাবার। কে? নিশি। কাব্য কোথায়? এই তো, আমরা পাশাপাশি বসে আছি। তোমার কল পেয়ে উঠে এলাম বাহিরে। বিরক্ত করছো কেন? নিশি কাব্য। কাব্যকে একটু আগে আমার রান্না করা খাবার খাওয়ালাম। নিশি ওর থেকে দূরে থাকো, না হলে। দূরে? এবার কত কাছে যাই শুধু দেখো। একে অপরের মাঝে মিশে যাব। নিশি, চিৎকার করবা না। একদম ঠিক হচ্ছে না কিন্তু। তুমি আমাকে ঠিক ভুল শেখাবা। কাব্য আমার, আর কেউ ওকে কেড়ে নিতে পারবে না। স্বপ্ন খারাপ না, কাব্য তোমাকে ভালোবাসে না। বাসবে, অনেক ভালোবাসবে। স্বপ্ন দেখতে থাকো। ঠিক আছে, 1 মাসের মধ্যে প্রমাণ করে দেব। বাহ, এটা তো কোনো সিরিয়ালের মতো না। পারবে তো? পারবো। না পারলে? আমি কাব্যকে তোমার হাতে তুলে দেব। পারবে তো? পারবো। ওকে, ডান। নিশি কল কেটে দেয়। নিশি জানে সে এখনই জিতে গেছে, কারণ কাব্যের মনে মেঘের জন্য অনেক বিষ ভরে আছে। তাতে ভালোবাসা জন্মানো সম্ভব না। নিশি আবার কেবিনে গিয়ে ডেস্কে ফোন রেখে দেয়। কাব্য এখনো কাজে ব্যস্ত। নিশি বেরিয়ে একটা মিষ্টির দোকানে যায়। দই নিয়ে আবার ফিরে আসে। কাব্য কাজ করছে, হঠাৎ তার সামনে এক বাটি দই হাজির। কাব্য তাকিয়ে দেখে নিশি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার নিশি, না বলতে সব বুঝে যাচ্ছ? বুঝতে হবেই, আমি না বুঝলে কে বুঝবে? তা বটে। কাব্য দইটা খেয়ে নেয়। কাব্যের দই খুব পছন্দ। নিশি তাকিয়ে থাকে কাব্যের দিকে। হঠাৎ কাব্যের কল আসে। এবার নিশি বলে কলের কথা। হ্যালো, একটু কেবিনে আসবেন? আসছি। কাব্য বেরিয়ে যায়। নিশির বাবার কেবিনে ঢুকে নিশির বাবার সামনে বসে। কাব্য, তুমি তো জানোই নিশি আমার কত আদরের মেয়ে। আমি চাই একটা ভালো ছেলের সাথে ওর বিয়ে দিয়ে চিন্তা মুক্ত হতে। জি, আমি আপনার কথা মতোই ওর সাথে কিছুদিন ছিলাম। ওর কোনো ছেলের সাথে প্রেম নেই বা কাউকে পছন্দ করেও না। দেখো, ওর বিয়ের দায়িত্ব কিন্তু তোমার। চিন্তা করবেন না, নিশি আমার বোনের মতো। ও আমার খুব খেয়াল রাখে, আর আমারও দায়িত্ব ওর বিয়ের। তাই আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন। ধন্যবাদ কাব্য। কাব্য হেসে বিদায় নিয়ে আবার কেবিনে গিয়ে কাজ করতে বসে। হঠাৎ নিশি হাজির। কি বললো বাবা? বিয়ের কথা কবে? তুমি বললেই। আমি তো আগে থেকেই রাজি। ঠিক আছে, আমি বলবো ওনাকে। নিশি সেই খুশি হয়ে যায়। বেরিয়েই কল দেয় মেঘকে। মেঘ, কি? এখনই হেরে গেলে? কেন? একটু আগে বাবা কাব্যর সাথে কথা বলেছে আমাদের ব্যাপারে। আমার আর কাব্যের বিয়ে খুব জলদি। মেঘ চুপ করে যায়। কল কেটে দেয় নিশি। মেঘ বিশ্বাস করতে পারছে না। তাহলে কি সত্যি হেরে গেল সে? এদিকে 3 জনের মাথায় 3টা কথা ঘুরছে। কি হবে কে জানে। কাব্য অফিস শেষ করে বাসায় ফিরে আসে। রুমিকে দেখে মেঘ বসে কিছু কাজ করছে। কাব্যকে দেখেই রেগে আগুন। কিছু না বলে কাজ ফেলে বেরিয়ে যায়। কাব্য তেমন কিছু না ভেবে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে থাকে কাব্য। কিছুক্ষণ পর মেঘ এসে চা দিয়ে যায়। কাব্য চা নেয়। বিয়ে কবে? নিশি বলেছে। ভাবছি পরের সপ্তাহ, কারণ বেশি দেরি করাটাও ভালো হবে না। খুব শখ, তাই না? মানে? খুব ইচ্ছে বিয়ের। মানে কি? এই বিয়ে নিয়ে তো আমি বেশি খুশি হব, তাই না? হ্যাঁ, তাই তো। তো যাও না, নিশিকে বলো চা দিতে। বলেই কাব্যের হাত থেকে চায়ের কাপ নিয়ে চলে যায় মেঘ। কাব্য তো অবাক। নিশির বিয়ে, আমি খুশি, কিন্তু মেঘের কি হলো? কাব্য বেচারা বুঝতেই পারছে না তার ভুল কোন জায়গায়। রাতে খাবার টেবিলে আসে কাব্য। মেঘ মাকে খাবার বেড়ে দিয়ে নিজের খাবার নিয়ে খাওয়া শুরু করে। কাব্যকে দেয়। মেঘ, কাব্যকেও দাও। না মা, ও তো এখন এসব খাবে না। ও তো এখন বিয়ের বিরিয়ানি, পোলাও, বোরহানি এসব খাবার ইচ্ছে। কি? মেঘ উত্তর আগে খেতে থাকে। কাব্য উঠে দাঁড়ায়। কাব্য খেয়ে যাক, আমি দিচ্ছি। না মা, আমি বিরিয়ানি খেতে যাচ্ছি। বলেই কাব্য বেরিয়ে যায়। মা কিছুই বুঝলো না। কাব্য বেরিয়ে আসে রাস্তায়। খিদে পেয়েছে খুব। কি খাওয়া যায়?
একটু হাঁটতে একটা হোটেল সামনে পড়ে। যাক, কাব্য কিছু খেয়ে নেয় সেখানে। খেয়ে বেরিয়ে আসে। আকাশে চাঁদ উঠেছে, তার আলোতেই পথ আলোকিত। স্ট্রিট লাইট আছে তবে দূরে দূরে। কাব্য আনমনে হাঁটছে বাসার আশপাশে। হঠাৎ কেউ তার কাঁধে হাত দেয়, বরফের মতো ঠান্ডা। কাব্য ভয়ে চুপসে যায়। এত ঠান্ডা হাত! কাব্য ভূতের অনেক গল্প শুনেছে, ভূত বা প্রেতাত্মাদের দেহ ঠান্ডা হয়। কাব্য পেছনে তাকানোর সাহস পায় না, তাও ধীরে ধীরে। সরি, বাসায় চলো। আমি যাব না, আজ বাইরেই থাকবো। ইস, আমার হাত কাঁধে পড়তেই ভয় চুপসে গেছে। উনি নাকি বাইরে থাকবে, বীর পুরুষ। দেখো, তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকবে। থাকবো না। হঠাৎ মেঘ খেয়াল করে একটা আইসক্রিমওয়ালা আসছে। আইসক্রিম? কাব্য মেঘের মুখের দিকে তাকায়। সেই আগের মেঘ। শত হাস্যজল। কাব্য কিছু না বলে এগিয়ে গিয়ে একটা আইসক্রিম কিনে এনে মেঘকে দেয়। মেঘও সেটা খাওয়া শুরু করবে, কিন্তু তখনই কাব্য নিশির বিয়ের কথা মনে পড়ে। আইসক্রিমটা কাব্যকে ফেরত দিয়ে বাসার দিকে হাঁটা শুরু করে মেঘ। কাব্য অবাক হয়ে যায়। কি হলো আজ? ঘুমানোর আগেও মেঘ পুরো শান্ত ছিল। পরের দিন সকালে কাব্য অফিস যায়নি বলে মেঘ একটু সন্দেহ করে তার উপর নজর রাখে। কাব্য বারবার ফোনের দিকে তাকাচ্ছে। হঠাৎ কাব্য মেঘকে ডাক দেয়। মেঘ রুমে আসে। রেডি হয়ে যাও, আমরা শপিং এ যাব। আমরা? আমি আর তুমি নিশি, বিয়ের জন্য কিছু কেনাকাটা। বিয়ের? আমি কেন যাব? তোমরাই যাও, তোমাদের ব্যাপার। রেডি হয়ে নাও জলদি। মেঘ কাব্যের কথা মতো রেডি হয়ে নেয়। তারপর দুজনে বেরিয়ে যায়। বাইকের পেছনে বসে মেঘ চুপচাপ ভাবছে কাব্য তাকে কষ্ট দিতে এখন নিয়ে যাচ্ছে শপিং মলে। ঢুকেই দেখে নিশি দাঁড়িয়ে আছে। তিনজন মিলে আগে একটা কফি শপে যায়। নিশি আর মেঘকে রেখে কাব্য একটু উঠে যায় ফোনে কথা বলতে। জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? কেন? আমাদের বিয়ের প্রতিটি কাজে তুমি থাকবে, নিজ হাতে কাব্যকে আমার করে দিবে। ঋষি প্লিজ। মেঘ, হেরে গেলে? এখনো বিয়ে হয়নি, আর এখনো আমি ওর বউ। নাম মাত্র, কিছুদিন পরে আমি ওর বউ হব। মেঘ উত্তর দিল না এদিকে। জি আসছি। আমরা কিন্তু ওকে না জানিয়ে হুট করে আপনার বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে দেওয়াটা কি ঠিক? ফাহাদ ওকে পছন্দ করে, আর কলেজের শুরুতেই নিশি ওকে পছন্দ করতাম। পরে ফাহাদ বিদেশ চলে যায়, ও নিয়ে তুমি ভেবো না। আচ্ছা রাখি এখন। কাব্য কথা শেষ করে ফিরতে থাকে, কিন্তু ফেরার সময় কাব্যের সাথে ধাক্কা লাগে একটা ছেলে। কাব্য সামনে তাকিয়ে দেখে ছেলেটার কেউ না, রাজ। এবার বলি রাজকে, আগে প্রতি রাতে মেঘ আমার সাথে অনেক কথা বলতো, কিন্তু হঠাৎ রাজের সাথে পরিচয় হয়। ধীরে ধীরে মেঘের সাথে রাজের কথা শুরু হয়। প্রথমে তেমন সমস্যা না হলেও পরে আমার সময়টাও রাজকে দিত মেঘ, কারণ রাজ খুব সুন্দর কথা বলতো। এর জন্য আমার আর মেঘের মাঝে একটা ঝামেলা তৈরি হয়েছিল। আর এর 1 মাস পরই মেঘ আর কাব্য আলাদা হয়ে যায়। রাজ যদিও একা না, তার জিএফ এসেছে আর কাব্যকে চেনে না। কাব্যকে সরি বলে চলে যায়। রাজ কিন্তু তাকে দেখে কাব্যের মেঘের প্রতি রাগটাও বেড়ে যায়। নিশি আর মেঘকে নিয়ে শাড়ির দোকানে চলে যায়। একের পর এক শাড়ি নামাতে থাকে দোকানে, কিন্তু নিশির কোনোটাই পছন্দ হচ্ছে না। হঠাৎ মেঘ একটা লাল শাড়ি দেখে। শাড়িটা বেশ সুন্দর, নিশিরও বেশ ভালো লাগে। নিশি মেঘের কানের কাছে এসে, বাহ, ধন্যবাদ। আমার বিয়ের সব কাজই তুমি করবে, তোমার সব পছন্দের জিনিসই। আর কাব্যরও। কাব্য, কেমন শাড়িটা? বাজে। মেঘ অবাক হয়ে তাকায় কাব্যের দিকে। নিশি অবাক, এটা কি মেঘের প্রতি রাগ এই জন্য বলছে? কিন্তু মেঘের মনে পড়ে কাব্যের লাল রং এমনি তো পছন্দ না। হঠাৎ কাব্য নিজে একটা শাড়ি নামাতে বলে, কালো শাড়ি আর লাল পাড়। নিশির অনেক ভালো লাগে শাড়িটা। কাব্য আবার ফোনে ব্যস্ত। নিশি এত খুশি হয় যে কাব্যকে একরকম জড়িয়ে ধরে। মেঘের গা জ্বলে যাচ্ছে। কাব্য বলেছেন কিছু শপিং করে নিশি কাব্যকে বলে সে পানি খাবে। কাব্য পানি আনতে চলে যায়। মেঘ আর নিশি পাশাপাশি বসে আছে। মেঘ কানে হেডফোন গুঁজে গান শুনছে। নিশির ব্যাগ থেকে একটা কাটার বের করে আর এক হাত পেছনের দিকে দিয়ে মেঘের জামার পেছনের দিকটা কেটে দেয়। মেঘের পিঠ উন্মুক্ত হয়ে যায়। মেঘ টেরই পায় না, জামাটা এমনিতে অনেক ঢিলে, তাই হয়তো। নিশি মেঘের অবস্থা একটু পর কেমন হবে ভেবেই ভেতর ভেতর হেসে খুন হচ্ছে। হঠাৎ দেখলো কাব্য আসছে। এবার তো দুজনকে উঠতে হবে। নিশি তৈরি হয় মেঘের সম্মান জবাব দেখার জন্য। নিশি উঠে দাঁড়াতেই মেঘ তাকে দেখে নিজেও দাঁড়িয়ে পড়ে। একটু এগোলেই জনসমাগম। কাব্য তাদের দিকে এগোচ্ছে আর মেঘ আর নিশিও তার দিকে পা বাড়ে। মেঘ
এগোবে ঠিক তখনই কাব্য উচ্চ করে বলে উঠে, তোমরা একটু বসো। নিশির মন খারাপ হয়েছে। তোমার আবার অপেক্ষা করতে হবে। এদিকে মেঘ এখনো জানেন তার পিঠের দিকে জামা ছেঁড়া। কিছুক্ষণ পর কাব্য একটা স্কুল ব্যাগ নিয়ে দুজনের কাছে আসে। ব্যাগ কেন? আপু বলল উনার মেয়ের জন্য নিতে। যাই হোক, নিশি আমার সাথে চলো। একটা শার্ট ভালো লাগলো, দেখো তো কেমন। আর শাড়ির ব্যাগ মেঘের কাছে দাও। নিশি সব মেঘের হাতে দেয়। এই ব্যাগটাও নাও। কিভাবে? আমার 2 হাতেই তো। কাঁধে নাও। কাব্যের কথা শুনে নিশি চমকে উঠে, কারণ ব্যাগ কাঁধে নিলে তো ছেঁড়া জায়গাটা ঢেকে যাবে। আমি নেই। না, মেঘ নিবে। বলেই কাব্য মেঘের কাছে ব্যাগ দিয়ে নিশিকে নিয়ে হাঁটা শুরু করে। নিশির পরিকল্পনা পুরো নষ্ট হয়ে যায়, কিন্তু কাব্য কি সব জানে? নিশিকে নিয়ে একটা দোকানে যায় কাব্য। মেঘ বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ কাব্যের কল আসতে কাব্য নিশিকে রেখে বেরিয়ে যায়, কিন্তু ফোন না তুলে সোজা মেঘের হাত ধরে টেনে হাঁটা ধরে। মেঘ বারবার বলতে থাকে কোথায় যাচ্ছি, কিন্তু কাব্য কিছু বলেন। শেষে চেঞ্জিং রুমের সামনে দাঁড়ায়। ব্যাগে একটা জামা আছে, যাও পরে এসো। মানে? যা বলছি করো, যাও। আমি কেন? নিশিকে দাও। যাও। ধমকে মেঘ ভেতরে যায়। চেঞ্জ করে আগের জামাটা দেখে সে থমকে যায়। পুরো পিঠের দিকে ছেঁড়া। লজ্জায় পড়ে যায় মেঘ। গুটি গুটি পায়ে বেরিয়ে আসে কাব্যের কাছে। মেঘ কিছু বলছে না। কেউ দেখেনি। মেঘ কাব্যের দিকে তাকায়। আমি বাদে। বলেই কাব্য মুচকি এসে হাঁটা শুরু করে। মেঘ কাব্যকে বুঝে উঠতে পারছে না। কাব্য ফিরে নিশির পাশে বসে। কেনাকাটা শেষ করে মেঘের গায়ে নতুন জামা দেখে অবাক নিশি। এই জামা কেন? আগেরটা কই? আসার সাথে সাথে শপিং করে ফেলেছে মেঘ। বাহ। মেঘ অবাক হয়ে কাব্যের দিকে তাকায়। কাব্য অন্যদিকে তাকিয়ে আছে। শপিং শেষ করে সবাই বাসায় ফেরে। কাব্য আর মেঘ নিজের বাসায় ফিরে যায়। আসতে মেঘের কাছে আসে তার মা। কি রে, কি শপিং করলি ম্যাগ? তুমি কি নিয়েছো? মা, আসলে শাড়ি 2টা আর জামা 2টা। কাব্যের কথা শুনে অবাক হয়ে যায় মেঘ। সে আবার কখন শপিং করলো? সারাক্ষণ তো কুলি হয়েই ছিল। কাব্য ব্যাগগুলো মেঘের হাতে দিয়ে রুমে চলে যায়। মায়ের সাথে মেঘ অন্য রুমে গিয়ে শাড়ি দেখতে থাকে। রাতে কাব্য বারান্দায় দাঁড়িয়ে আছে। তখনই মেঘ 1 কাপ কফি কাব্যের সামনে তুলে ধরে। কাব্য এক পলক তাকে কফি হাতে নেয়। ধন্যবাদ। কেন? আজ আমার সম্মান বাঁচানোর জন্য। একজন স্বামীর অন্যতম দায়িত্ব এটা। আমি শুধু সেটাই করেছি যা আমার করা উচিত। আর তোমাকে আয়নার সামনে বসতে কে বলেছে? আর জামা ছিল কিভাবে? আয়না? তোমার পেছনে একটা আয়না ছিল, তাতেই তোমার পিঠ দেখা যাচ্ছিল। আমি তাতেই দেখেছি, না দেখলে আজ। আমি জানি না কিভাবে এসব। বাদ দাও। তুমি বললে স্বামীরা যা করা উচিত তাই করেছো, মানে আমাকে বউ হিসেবে মানো। আমি বললাম সেটা? ভালো তো তুমিও বাসো, বলছো না। না। বলে কাব্য বেরিয়ে যায়। মেঘ হেসে কাব্যের দেওয়ার শাড়িটা বুকে চেপে ধরে। কাব্য ঘুরে মেঘের কাজ দেখে নিজে হেসে চলে যায়। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আয়নার সামনে একটা পরী বসে আছে। ডানা কই? ডানা কি খুলে রাস্তায় পড়ে গেছে নাকি আকাশ থেকে নামার সময় ভেঙে গেছে? মেঘ কালো শাড়িটা পরে বসে আছে। কাব্য উঠে দাঁড়ায়। মেঘ কাব্যকে আয়নায় দেখে উঠে কাব্যের দিকে তাকায়। কাব্যের হৃদস্পন্দন বেড়ে যায়। মেঘ কাব্যের কাছে আসে, খুব কাছে। কাব্য একভাবে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ কাছে আসতেই কাব্যের মুখে হালকা হাসি ফুটে ওঠে, কিন্তু দ্রুত হেস ফেটে তার, আর লজ্জা পেয়ে বেরিয়ে যায়। মেঘ হেসে উঠে। আজই ছেলে রক্ষে নেই তার হাত থেকে। কাব্য ফ্রেশ হয়ে বেরোতে মেঘ টাওয়াল নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে। কাব্যের টাওয়াল নেবে নাকি মেঘকে দেখবে বুঝতেই পারছে না। এদিকে সামনে চলে আসে, রেডি হয়ে নাস্তার টেবিলে বসে। কাব্যের ঠিক সামনে মেঘ বসেছে। কাব্যের চোখ মেঘের উপর পড়তেই আটকে যায়। মা খেয়াল করে কাব্য রুটি বাজিতে না দিয়ে টেবিলের গায়ে মাখিয়ে খাচ্ছে না তাকিয়ে। তুষার ভাজির বাটি একটু সাইডে। মায়ের কথা শুনে নিচে তাকায়। এতক্ষণ শুধু রুটি খাচ্ছিলাম। লজ্জা পেয়ে যায় কাব্য, উঠে দ্রুত বেরিয়ে যায় কাব্য। মার মেঘ একসাথে হেসে ওঠে। রুমে এসে কাব্য নিজেও হেসে দেয়। কি করছে সব সে? এদিকে নিশি কাব্যের দেওয়া শাড়িটা পরে বের হয়। অফিসে এসে দেখে কাব্য কাজ করছে। নিশি চুল খুলে কাব্যের কেবিনে প্রবেশ করে। কাব্য একবার তাকে আবার কাজে মন দেয়। কাব্য, আমাদের বিয়ে কবে? রিফাত ফিরলেই। রিফাত? ওর জন্যই তো দেরি হচ্ছে।
ও ফিরলেই তোমাদের বিয়ের কাজ শুরু হবে। আমাদের মানে? তোমার আর রিফাতের। নিশি ধপ করে বসে পড়ে চেয়ারে, কিন্তু তারপরে দ্রুত বেরিয়ে যায়। দ্রুত বাবার কেবিনে ঢুকে বাবার ডেস্কে জোরে হাত ফেলে। বাবা, কি হলো তোমার? আমি রিফাতকে বিয়ে করতে পারবো না। কেন? কাব্যকে ভালোবাসি আর ওকে চাই আমার। কিন্তু কাব্য তো বিবাহিত, আর ও তো তোমাকে মনে। আমি কিচ্ছু জানি না, আমি ওকে চাই বাস। আর না হয় আমার মৃত্যুর জন্য তৈরি থেকো। সবাই ভালো থাকুন।